আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো আজ আমাদের যে সেশনটি আছে সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি জিএসটি এবং অন্যান্য ইউনিভার্সিটির কমার্সের স্টুডেন্টদের জন্য যে অ্যাডমিশন পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেই অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতির জন্য একটি মডেল টেস্টের সলিউশন করা হবে এবং এখানে আমরা ইংলিশ থেকে 25টা কোশ্চেন, অ্যাকাউন্টিং থেকে 30টা কোশ্চেন এবং ম্যানেজমেন্ট থেকে 15টা কোশ্চেনের সলিউশন করব। তো আপনারা যারা কোশ্চেন আসলে পান নাই বা পরীক্ষা অ্যাটেন্ড করতে চান, আপনারা অলরেডি দেখতেছেন স্ক্রিনে কোশ্চেনটা স্ক্রল হচ্ছে। তো আপনারা এখান থেকে আসলে পজ করে করে কোশ্চেনগুলো দেখে নিতে পারেন। তো তারপরে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আসলে কোন কোশ্চেনের অ্যান্সারটা কী হবে এবং এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ইনক্লুড করা হয়েছে। তো আশা করি সকলের জন্য একটু হলেও কাজে লাগবে। তো আমরা ম্যানেজমেন্ট কোশ্চেনটা শেষ হয়ে গেলে আশা করি শেষ। ওকে, তো আমরা এখন শুরু করতে পারি। একবার জাস্ট কোশ্চেনটা দেখাই দিলাম। ওকে, তো প্রথমে যে কোশ্চেনটা আসছে, মিস্টার জনস অ্যাকম্পাইন্ড বাই সেভারাল মেম্বার অফ দ্য কমিটি ড্যাশ। তো এই ধরনের কোশ্চেন যখন আসবে 2 কমা থাকবে, তো আমরা জানি প্রথম কমার আগে থাকে সাবজেক্ট এবং দ্বিতীয় কমার পরে থাকে ভার্ব। তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি মিস্টার জনস, তাহলে নিশ্চয়ই সিঙ্গুলার হবে। এখন অপশনে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ডিড হচ্ছে সিঙ্গুলার, ডু হচ্ছে সিঙ্গুলার। তো আমরা তাহলে গ্যাপের পরে কি আছে সেটা একটু খেয়াল করি। গ্যাপের পরে আছে V3। তো V3 যেহেতু আছে সুতরাং ডিও অ্যান্সার হবে না, সিও অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি বি। তো নেক্সট কোশ্চেনে চলে আসি, দ্য ডগ অর দ্য ক্যাটস ড্যাশ আউটসাইড। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যখন অর থাকবে তখন গ্যাপের কাছাকাছি অর্থাৎ ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তো ভার্বের কাছাকাছি সাবজেক্ট কি আছে? ক্যাটস। তো ক্যাটস থাকলে ক্যাটস হচ্ছে প্লুরাল, তো এখানে প্লুরাল বসবে। প্লুরাল আছে কি? আর। কোশ্চেন নাম্বার 3, অল অফ দ্য সিরিজ। তো এখানে আমরা প্রথমে বলে দিয়েছিলাম 2টা কমা যখন থাকবে প্রথম কমার আগে সাবজেক্ট থাকবে, প্রথম কমার পূর্বে সাবজেক্ট থাকবে এবং দ্বিতীয় কমার পরে ভার্ব থাকবে। তো ভার্বের অল যখন থাকবে আমাদের মনে রাখতে হবে অলের পরে যদি নাউন প্লুরাল হয় ভার্ব প্লুরাল, অলের পরে যদি নাউন সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলের পরে ভার্ব হচ্ছে প্লুরাল, নাউন হচ্ছে প্লুরাল, সুতরাং ভার্বটাও আমাদের প্লুরাল হতে হবে। তো এখানে প্লুরাল ভার্ব আছে আর। দেয়ার ড্যাশ 15 ক্যান্ডিস ইন দ্য ব্যাগ, নাও দেয়ার ড্যাশ অনলি 1 লেফট। তো আমাদের এখানে অ্যান্সার হবে নাম্বার 4-এর ওয়ার অ্যান্ড ইজ। কারণ আগে আমাদের দেয়ারের ক্ষেত্রে আগে মনে রাখতে হবে দেয়ার হেয়ারের পরে পরবর্তী নাউন, তাহলে পরবর্তী নাউন অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। তো পরবর্তী নাউন প্রথমটা আছে প্লুরাল, তো ভার্ব হবে প্লুরাল। আগে ছিল ক্যান্ডিস 15 ক্যান্ডিস, তাহলে ওয়ার, এবং এখন আর একটা আছে তাহলে সিঙ্গুলার, তাহলে হবে কি ইজ। ড্যাশ দ্য ট্রাউজার্স ইন দিস ড্রয়ার। তো এখানে আমাদের মনে রাখতে হবে ট্রাউজার, সানগ্লাসেস যেগুলো আসলে 2টা করে থাকে এগুলো হচ্ছে ন্যাচারালি প্লুরাল, তবে এদের পূর্বে যদি পেয়ার থাকে তাহলে সিঙ্গুলার হয়। তো এটা যেহেতু প্লুরাল তাহলে এখানে আমাদের নিশ্চয়ই প্লুরাল ভার্ব দিতে হবে। তো আমাদের এখানে প্লুরাল ভার্ব কোনটা আছে? আর। তো আমরা যদি নেক্সট কোশ্চেনে চলে আসি, $8 মনে রাখবো সময়, টাকা এবং দূরত্ব এইগুলোর ক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। তো এদের নাউন প্রোনাউন যতই প্লুরাল থাকুক সমস্যা নেই, আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার। কোশ্চেন নাম্বার 7, দ্য মুভি, সেম কোশ্চেন, 2টা ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেটের আগে নাউন, দ্বিতীয় ব্র্যাকেটের পরে ভার্ব। তো মুভির ভার্বটা কি হয়? সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে এটা আছে পাস্ট ক্রস, এটা আছে পাস্ট ক্রস, তো এটা আছে সিঙ্গুলার, এটা আছে সিঙ্গুলার, এবং মুভিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, তাহলে অ্যান্সার হবে টেক্স। নেক্সট কোশ্চেন, ইদার মাই শুজ অর ইউর কোট। তো প্রথমেই বলে দিচ্ছিলাম ইদার অর, নিদার নর অথবা অরের ক্ষেত্রে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসবে। তো ভার্বের কাছাকাছি আছে কোট, তো কোট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা সিঙ্গুলার ভার্ব আছে এবং যেহেতু এদের পরে V3 নাই সেহেতু এখানে অ্যান্সার হবে ইজ। অন অফ, নেক্সটে আমরা রুলস দেখতে পাচ্ছি অন অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এদের পরে নাউন প্রোনাউন সবসময় প্লুরাল হয় এবং ভার্বটা সিঙ্গুলার হয়। তো এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা আছে?
অপশন নাম্বার এ ইজ এবং ডি হ্যাজ। তো এখানে যেহেতু ভার্ব অপশনের পরে গোয়িং আছে, ভার্বের আইএনজি ফর্ম, তো হ্যাজের পরে তো আর গোয়িং বসে না, তো ইজের পরে গোয়িং বসে, এই জন্য 9 নম্বরের অ্যান্সার হবে ইজ। ইফ দ্য ডিউটিস অফ দ্য অফিসার, এখানে ইফ কন্ডিশন আছে, তো ইফ কন্ডিশন যখন আসবে তখন নিশ্চয়ই একটা গ্যাপে ভার্বের এখানে গ্যাপ থাকবে। তো যেখানে গ্যাপ থাকবে আমরা দেখে নেব তার পরবর্তী অপশনে কি আছে, নেক্সট পোর্শনে কি আছে। তো নেক্সট পোর্শনে আমরা দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকলে এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কথা। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমাদের কোনটায় আসছে, এই যে অপশন বি এবং অপশন এ, ইজ নট আর নট। তো আমরা দেখে নিই সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল। তো ভার্বের আগে একাধিক ওয়ার্ড থাকলে প্রথম প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে। তো প্রথম প্রিপোজিশনের আগে কি আছে, দ্য ডিউটিস, ডিউটিস যেহেতু প্লুরাল তাহলে এখানে কি হবে, আর নট। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11-এ চলে আসি। দ্য টিচার সাজেস্টেড, সাজেস্ট হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। তো আমরা মনে রাখবো সাবজেক্টিভ ভার্ব যখন থাকবে তখন ভার্ব বেস ফর্মে বসে। সাবজেক্টিভ ভার্ব যখন থাকবে তখন ভার্ব বেস ফর্মে বসে। বেস ফর্ম বলতে এর সাথে কোনো এস বা ইএস, আইএনজি, 2+V1, কোনো অক্সিলারি ফর্ম, কোনো কিছু বসতে পারবে না, জাস্ট ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এখানে টু রাইট হবে না, রাইট হবে। আর এটা হচ্ছে পিন পয়েন্ট অফ ইরোর, যেটা ভুল আছে সেখানে মার্ক করে দিতে হবে। দে হ্যাড দেয়ার লয়ার, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে 2+V1 বসে। পজিটিভ ভার্ব হ্যাডের পরে যদি ব্যক্তি বসে তাহলে 2+V1 বসে, তাহলে কী হবে, টু চেঞ্জ দ্য লয়ার, ব্যক্তি, টু চেঞ্জ। আর এখানে যদি বস্তু হতো তাহলে V3 হতো। দ্য ডক্টর সাজেস্টেড, একটু আগেই দেখলাম পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম। তো আমরা এখানে দেখি ভার্বের বেস ফর্ম আছে এবং ভার্বের বেস ফর্ম এর আগে যদি নট বসাতে হয় অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স করতে হয় সেক্ষেত্রে পজিটিভ ভার্বে জাস্ট নটটা আগে বসাই দিলেই হবে ভার্বের আগে। এবং পিন পয়েন্ট ইরোরে যদি প্রত্যেকটা অপশনই ঠিক থাকে তাহলে নো ইরোর হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, উই আর গোয়িং টু হ্যাভ আওয়ার কার ড্যাশ বিফোর উই গো টু টর্নেটো। তো এখানে হ্যাভ হচ্ছে পজিটিভ ভার্ব, আমরা একটু আগে বলছিলাম পজিটিভ ভার্ব হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে V3 এবং ব্যক্তি থাকলে 2+V1। যেহেতু এখানে বস্তু আছে তাহলে এখানে V3 হবে, তাহলে 2 ফিক্স হবে না, হবে হচ্ছে ফিক্সড। কোশ্চেন নাম্বার 15, দ্য ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার রিকমেন্ডেড, তাহলে রিকমেন্ড হচ্ছে একটি সাবজেক্টিভ ভার্ব এবং এরপরে দ্যাট আছে, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হবে, স্টাডিড হবে না, স্টাডি হবে, STUYDY, স্টাডি। ডাজ এনিওয়ান নো, তাহলে এটা হচ্ছে আমাদের WH কোশ্চেন বা এমবিডেড কোশ্চেন। আমরা এমবিডেড কোশ্চেন বা WH কোশ্চেনের উপর একটি ভিডিও সেশন আজ অথবা কালে আপলোড করে দেবো, আপনার একটু সেখানে ডিটেলসে বলা থাকবে। শুধু এতটুকু মনে রাখেন, এমবিডেড কোশ্চেনের ক্ষেত্রে WH এর পরে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ফিক্সড। এমবিডেড কোশ্চেনের ক্ষেত্রে WH এর পরে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ফিক্সড। তো এখানে WH এর পরে সাবজেক্ট ভার্ব কোথায় আছে, এবং প্রথমের এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনে হয় তাহলে এখানে কোশ্চেন মার্ক থাকবে, যদি ইন্টারোগেটিভের গঠনে না হয় তাহলে ফুল স্টপ হবে। তো WH এর পরে সাবজেক্ট আর ভার্ব আছে কোনটাই, অপশন নাম্বার সি। আর এতে কি চলে আসছে, WH এর পরে ভার্ব চলে আসছে, সুতরাং এটা রাইট অ্যান্সার না, রাইট অ্যান্সার সি, ওয়ার দ্য স্টুডেন্টস আর। নেক্সট টু মাই হাউস দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কার। কোশ্চেন নাম্বার 18, ইনভার্সনের রুলস। তো ইনভার্সনের রুলস কী ছিল, নেগেটিভ ইনভার্সন সামনে আসবে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে এখানে কি হবে, স্কার্সলি হ্যাড আই, স্কার্সলি হ্যাড আই। তো ইনভার্সনের রুলস নেগেটিভ অ্যাডভার্ব অথবা অনলি প্লাস প্রিপোজিশন এগুলো যদি থাকে তাহলে আগে নেগেটিভ অ্যাডভার্ব বসবে, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। তো আমাদের অক্সিলারিসে হ্যাড, তাহলে কী হবে, স্কার্সলি হ্যাড আই, তারপরে V3, স্কার্সলি হ্যাড আই রিচড অর স্কার্সলি হ্যাড আই ফিনিশড। নেক্সট আমাদের আছে হচ্ছে আমরা কিছু মুখস্থ আইটেম অর্থাৎ মেমোরাইজিং আইটেমে চলে আসছি, আমরা একটু দেখে নিই কী কী আছে। তো প্রথমে আছে কাট অ্যান্ড ড্রাই। তো কাট অ্যান্ড ড্রাই মানে অলরেডি ডিসাইডেড, যেটা সিদ্ধান্ত হয়ে গেছে। বুল মার্কেট অর্থাৎ যেই মার্কেটের সিকিউরিটিজের প্রাইসের দামগুলো বেশি থাকে তো সেটাকে বলা হয় বুল মার্কেট, তাহলে অ্যান্সার হবে রাইজিং। হি অলওয়েজ বুয়াস্টস, তো বুয়াস্টসের পরে হয় অফ। এক্সপ্লিকেবল, এক্সপ্লিকেবল এর মানে কি, এক্সপ্লিকেবল এর মানে হচ্ছে
আন্ডারস্টুড বা যেটা বুঝতে সক্ষম, এটার মানে হচ্ছে ইলুসিডেট। তো এখানে ফাইন্ড মিনিং খুঁজতে বলছে, ফাইন্ড মিনিং মানে হচ্ছে সিনোনিমগুলো খুঁজবো আমরা। তারপর হচ্ছে প্রোলিক্সিটি, প্রোলিক্সিটি মানে হচ্ছে লম্বা করা, তো লম্বা করা এখানে কোনটা আছে, ডিউরেবল। ইউফোনি, ইউফোনি মানে হচ্ছে শ্রুতিমধুর বা যেটা শুনতে ভালো লাগে, তো সেটা কি আছে, হারমোনি। ডাইভার্স, ডাইভার্স মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে অ্যান্সার হবে কি, ডিসএগ্রি। তো আমাদের ইংলিশের কোশ্চেন এতটুকুই শেষ, প্রথম 25টা। তো নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা অ্যাকাউন্টিংয়ের জন্য। তো অ্যাকাউন্টিংয়ের প্রথম কোশ্চেন আছে টাইটান কোম্পানির। আমরা অ্যাকাউন্টিংয়ের কোশ্চেনে করার সময় প্রথমে কোশ্চেন মার্কে চলে আসবো। তো কোশ্চেন মার্কে কী চেয়েছে, বর্তমান হিসাব বছরে বিক্রিত পণ্যের ব্যয় ও নিট আয়ের উপর কী প্রভাব পড়বে। ভুল করেছে কি, সমাপনী মজুত পণ্য কম দেখিয়েছে। তো সমাপনী মজুত পণ্য কম দেখালে আমরা কী হয়, বিক্রিত পণ্যের নির্ণয়ের সময় আমরা সমাপনী মজুত বিয়োগ দিই। তো সমাপনী মজুদের থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয়ের সময় আমরা সমাপনী মজুত বিয়োগ দিই, তো সমাপনী মজুত যদি আমরা বিয়োগ না দিই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নিশ্চয়ই বেশি দেখাবে, আর বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখালে আয় কম দেখাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবে, আয় কম দেখাবে। সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলছে 2 নম্বর কোশ্চেনে, এবং কোশ্চেনে বলা আছে প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া আছে। তো সমাপনী মজুদের পরিমাণ নির্ণয়ের সূত্র কি, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের দেওয়া নাই, বের করে নিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয়টা বের করি আমরা, এখানে দেওয়া আছে বিক্রয়ের উপর মুনাফার হার 25%। তো বিক্রয়ের উপর মুনাফার হার 25% হলে যেটার উপর মুনাফার হার দেওয়া থাকবে সেটা হবে 100। তাহলে বিক্রয়ের উপর মুনাফার হার, তাহলে বিক্রয় 100, মুনাফা 25 এবং বিক্রিত পণ্যের ব্যয় নিশ্চয়ই 75। তো অঙ্কটা একটু করি, এবং বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1 লক্ষ, এখানে একটা শূন্য বেশি হবে, 1 লক্ষ। ওকে, 1 লক্ষ, এবং উপরে বিক্রয় হলে নিচেও বিক্রয়, আমরা বিক্রয় কত পাইছি, 100, এবং আমাদের এখানে গুণ হবে কত, যেটা বের করতে হবে আমাদের দরকার কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত পাইছি, 75, তাহলে গুণ 75, তাহলে 2টা শূন্য কেটে যাবে, আর এখানে 3টা শূন্য, আর এখানে 75, তাহলে অ্যান্সার হবে কত, 75,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 75,000 আমাদের এখান থেকে বিয়োগ হবে। তো প্রথমে আমরা 75,000 থেকে 30,000 বিয়োগ দিয়ে দিই, তাহলে থাকবে কত, 45,000, এবং 2 লক্ষ থেকে 45,000 বাদ দিলে থাকে 1,55,000। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সমাপনী মজুত পণ্য 1,55,000। সমন্বয় নীতির কাজ, আমরা মনে রাখবো সমন্বয় নীতির আরেক নাম হচ্ছে বকেয়া নীতি বা আয় ব্যয় সংযোগ নীতি বা ম্যাচিং নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি। তো এই নীতির কাজ হচ্ছে আয়ের সাথে ব্যয়কে সমন্বয় করা বা আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন করা। উদ্বৃত্তপত্রে সম্পত্তি দেখানো হয় কোন মূল্যে, ক্রয় মূল্য, বহিমূল্য, অবশিষ্ট মূল্য। আমরা জানি উদ্বৃত্তপত্রের সম্পত্তি সব মূল্যেই দেখানো হয়। হিসাব বিজ্ঞানে কোন নীতি অনাদায়ী দেনা সৃষ্টি করে, আমরা মনে রাখবো অনাদায়ী দেনা সৃষ্টি করে হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, সৃষ্টি বা ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী, আর ব্যয় হিসেবে দেখানো হয় ম্যাচিং নীতি অনুযায়ী। হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অনাদায়ী দেনা সৃষ্টি বা ধার্য করা হয়, আর ব্যয় হিসেবে দেখানো হয় ম্যাচিং নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি অনুযায়ী। সমাপনী মজুত পণ্যের মূল্য ক্রয় মূল্য থেকে যখন কম হবে তখন কোন মূল্য আমরা লিপিবদ্ধ করব। তো সমাপনী মজুত পণ্যের মূল্য যখন এটার ক্রয় মূল্য থেকে কম হবে তখন আমরা নিশ্চয়ই যে মূল্য কম অর্থাৎ বাজার মূল্যে লিপিবদ্ধ করব। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে এনএস কর্পোরেশন তার ব্যয় নগদ পরিশোধের পরিবর্তে সংগঠিত হলে, অর্থাৎ নগদ টাকা পান বা না পান, আয় ব্যয় সংগঠিত হলে সে লিপিবদ্ধ করেন। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার কী হবে, মিলকরণ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী। এবি লিমিটেড অবচয় সমন্বয় করার পদ্ধতি লিপিবদ্ধ করেননি, এর ফলে কোন নীতি ব্যাহত হয়েছে। তো তিনি যদি আমাদের অ্যাকাউন্টিংয়ে বলা হয় সকল যে তথ্যগুলো আছে এগুলো প্রকাশ করতে হবে, যদি প্রকাশ না করি সেটা ভুল হবে। কোন নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করতে হবে। 10,000 টাকার বিক্রিত দ্রব্যের ব্যয় 70%, বিক্রিত পণ্যের দ্রব্যের ব্যয় 70%, এবং এইটা লিপিবদ্ধ করতে হয় কোন নীতি অনুযায়ী, অর্থাৎ বিক্রয় থেকে যে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিই অথবা আয়ের বিপক্ষে ব্যয়কে স্থাপন করি, এটা হচ্ছে আয় ব্যয় সংযোগ নীতি বা ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি বা ম্যাচিং নীতি অনুযায়ী। কোশ্চেন নাম্বার 10, ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক বিবরণীর ক্রেডিট দেখানো হয় কেন। ওকে, একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে আপনি ব্যক্তি এক্স আর ব্যাংক হচ্ছে
ওয়াই, এটা হচ্ছে ব্যাংক। তো ব্যাংক আপনি যখন টাকা দিবেন আপনার অ্যাসেট বাড়ছে, আপনি ব্যাংকে টাকা জমা দিলেন আপনার অ্যাসেট বাড়ছে। আর ব্যাংকে যখন আপনার টাকা জমা হবে ব্যাংকের কী বাড়বে, দায় বাড়বে, অর্থাৎ এই টাকা আপনারে ফেরত দিতে হবে এক সময়। এই জন্য ব্যাংকের জন্য কি হবে, এটা দায় হবে। তাহলে ব্যাংকের কি বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 11, ব্যাংকে জমাকৃত ব্যালেন্সের অতিরিক্ত উত্তোলন করার সুযোগ প্রদান করা হলে সেটাকে কি বলা হয়? আপনার যে পরিমাণ টাকা জমা আছে তার থেকে বেশি যদি আপনি উত্তোলন করেন তো সেটাকে বলা হয় ওভারড্রাফট। কোশ্চেন নাম্বার 12, 2021 সালের 31শে আগস্ট তারিখে নগদান বই অনুসারে ব্যালেন্স ছিল 41,000 টাকা। আমরা কোশ্চেনে চলে আসবো, পুস্তকের জের, পুস্তক জের মানে হচ্ছে নগদান বইয়ের জের। তাহলে কোশ্চেনে আছে নগদান বই, উত্তরে চেয়েছে নগদান বই। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ক্রেডিট মেমো যোগ আর ডেবিট মেমোটা বিয়োগ করতে হবে, অর্থাৎ আয় থাকলে কোনো আয় থাকলে আমরা যোগ করব আর ব্যয় থাকলে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে আয় আছে দেখেন সুদ মঞ্জুর 1500 টাকা এবং ব্যয় আছে 275 টাকা। তো আমরা 41,000 সাথে 1500 যোগ করলে হয় 42,500 এবং এখান থেকে যদি আমরা 75 টাকা বাদ দিই, 275 টাকা বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার এখানে যেটা আসে এখানে দেওয়া নাই, তো আপনারা একটু করে নেবেন। এটা 41,000-এর সাথে 1500 টাকা যোগ দিবেন এবং 275 বিয়োগ দিয়ে দেবেন, অ্যান্সার চলে আসবে। একটি হিসাব বিজ্ঞান কোনটি হিসাব বিজ্ঞানের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য নয়? এটা হবে সামঞ্জস্যতা। হিসাব বিজ্ঞানের কোন নীতি বা ধারণা স্বীকার করলে অব্যবহৃত সম্পত্তিকে উদ্ধৃতপত্রে দেখানো যায়? অর্থাৎ কোন নীতি অনুযায়ী আমরা অব্যবহৃত সম্পত্তিকে উদ্ধৃতপত্রে দেখাই? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। হিসাব সমীকরণ যে ধারণা থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণ আসছে, অর্থাৎ সম্পত্তি একপাশে, দায় আর মালিকানা সত্ত্বা একপাশে, অর্থাৎ মালিক আর ব্যবসায় আলাদা, এটা হচ্ছে ব্যবসায় সত্তা ধারণা থেকে। হিসাব বছরে মোট আয় হতে ওই বছরের প্রকৃত ও সম্ভাব্য ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা প্রদর্শন করা হয় কোন নীতি অনুযায়ী? এটা হবে ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী বা বকেয়ার নীতি অনুযায়ী বা ম্যাচিং বা মিলকরণ নীতি। ব্যয় নীতি বলে কোনো নীতি নেই, ব্যয় স্বীকৃতি নীতি হতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন যেটা আছে, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ 23,000, সমাপনী মজুদ 27,000, বছরে বিক্রয় 1,60,000, ক্রয় মূল্যের উপর 25% লাভ দর হলে ক্রয় বা কৃত পণ্যের ব্যয় কত? তাহলে আমরা এখানে কৃত পণ্যের ব্যয়টা বের করব। তাহলে কোন মূল্যের উপর মুনাফা দেওয়া আছে? ক্রয় মূল্যের উপর মুনাফার হার। আগে আমাদের এখান থেকে প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের ব্যয় বের করতে গেলে প্রারম্ভিক মজুদটা বাদ দিতে হবে, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় যোগ করতে হবে। তো এখানে আমাদের সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু আমরা যোগ করব, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া নেই, তাহলে আমাদের বের করে নিতে হবে। তাহলে ক্রয় মূল্যের উপর 25%, তাহলে ক্রয় মূল্য 125, বিক্রয় মূল্য হবে 125। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 1,60,000, 1,60,000 উপরে যাবে এবং নিচে হবে 125 এবং গুণ হবে কত? আমাদের দরকার কি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কত? 100, গুণ হবে 100। তো আমরা যদি একটু কাটাকাটি করি, 125 160-এর ভিতর কত যায়? 5-12, এখানে যাবে হচ্ছে, ওকে আমরা একটু কাটি, 100-100-এর ভিতর 25 যায় 4 বার, আর 25-এর ভিতর 25 যায় 5 বার। এবার 5 160-এর ভিতরে ভাগ দিতে হবে, 5-12 60 আর 5 20, অর্থাৎ 12 আর 20 32। তো উপরে 32,000 আর এখানে গুণ 4 গুণ করলে কত হবে? 1,28,000। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 1,28,000। এবং আমরা যদি এখানে কাটাকাটি করি, সমাপনী, আমরা সূত্রটা কি জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার? সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। তো প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ কেটে দিই, তাহলে থাকে কত? আর 4,000 যোগ হবে এবং 1,28,000-এর সাথে 4,000 যোগ করলে 1,32,000। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। ধারে বিক্রয় এর উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ করলে কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? তো ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় মিলকরণ নীতি অনুযায়ী এবং দেনাদারের উপর কুঋণ সঞ্চিতি ধার্য করা হয় রক্ষণশীলতার নীতি অনুযায়ী। একটি যদি বিক্রয়ের পরিমাণ 56,000 এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার 12% হয়, তবে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো ক্রয় মূল্যের উপর মুনাফার হার মানে ক্রয় মূল্য 112 এবং বিক্রয় মূল্য 112।
তো বিক্রিত পণ্যের ব্যয় চেয়েছে এবং বিক্রয়ের মূল্য দেওয়া রয়েছে, তো যেই মূল্য দেওয়া রয়েছে একটু উপরে দেবো। তো 56,000 উপরে, এবং এখানে আমরা 56,000 বিক্রয়, তাহলে আমাদের বিক্রয় হচ্ছে কত, 112 গুণ আমাদের দরকার বিক্রিত পণ্যের ব্যয়, 100 গুণ হবে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় 100। তো 112 560-এর ভিতর কতবার যায়, 5 12 60 আর 5 10 500, সুতরাং কতবার গেল, 5 বার। তো 5, আর এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 2টা শূন্য, তাহলে 4টা শূন্য হবে 5-এর পরে, 50,000। একটি প্রতিষ্ঠানের নগদ 80,000 টাকা দিয়ে তুমি ভূমি ক্রয় করলে, ভূসম্পত্তি দালালের কমিশন বাবদ 8,000 টাকা প্রদান করা হলো। নতুন দালান নির্মাণের জন্য পুরাতন দালান ভেঙে ফেলা হলো এবং এই বাবদ খরচ করা হলো 7,000। অর্থাৎ জমি ক্রয় থেকে শুরু করে দুইটা খরচের কথা বলা হয়েছে, এবং ক্রয় মূল্যনীতি অনুযায়ী বা ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী কত টাকা লিপিবদ্ধ হবে। আমরা জানি ক্রয় মূল্যনীতি বা ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে প্রথমবার চালু করা পর্যন্ত যাবতীয় খরচ, সেটা যেই খরচই হোক, স্বল্পমেয়াদী চলতি সম্পদ হোক আর দীর্ঘমেয়াদী সম্পদ হোক বা স্থায়ী খরচ হোক, যত খরচ আছে সবগুলো আমরা যোগ করব। তাহলে 80,000-এর সাথে 8,000 যোগ হবে, 7,000 যোগ হবে, তাহলে টোটাল খরচ কত আসে, 95,000। একটি চেক যা ব্যাংক কর্তৃক জমা হয়েছে 448 টাকায়, দেখেন 448, এবং ব্যাংকে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে 484। তো ব্যালেন্স হওয়ার কথা ছিল 448, হয়ে গেছে 484, তাহলে নিশ্চয়ই কী করতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা মাইনাস করতে হবে, 36 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে নগদান বই, কোন বইয়ে ভুল করেছি, নগদান বই, তাহলে নগদান বইয়ে কত টাকা মাইনাস করতে হবে, 36 টাকা। অপশনটা দেওয়া নাই, নগদান বইয়ে 36 টাকা বিয়োগ হবে, যেখানে ভুল করেছি সেখানে বিয়োগ করতে হবে। ব্যালেন্স হওয়ার কথা 448, আমরা লিখে ফেলেছি 484, তো সুতরাং 36 টাকা বিয়োগ করলে আমাদের এখানে 448 টাকার ব্যালেন্স মিলে যাবে। নিচের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের মান অর্থাৎ বিএফআরএস নির্ধারণ করে, সেটা হচ্ছে ICAB। তো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 48,000, 62,000, 1,40,000। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করার জন্য আমাদের প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় অথবা সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের এখানে সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়ের মান দেওয়া রয়েছে, সুতরাং আমরা 62,000 এবং 1,40,000 যোগ করে ফেলব। তো 62,000 এবং 1,40,000 যোগ করলে হয় 2,02,000। প্রারম্ভিক মজুদ মাল 30,000, ক্রয় 2 লক্ষ, বিক্রয় 1 লক্ষ, বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া রয়েছে, এবং এখানে যে অঙ্কটা বলা হয়েছে অঙ্কটা আমরা অলরেডি করে ফেলছি, 1,55,000 টাকা উত্তর, সেম অঙ্কটাই রিপিট হয়েছে। যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না। তো আমরা জানি ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ জমাকৃত চেক আদায় হয়নি, ইস্যুকৃত চেক, জমাকৃত চেক জমা হয় না, ইস্যুকৃত চেক আদায় হয়নি বা উপস্থাপিত হয় নাই, আর ডেবিট মেমো ক্রেডিট মেমোর জন্য আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব আসে। তো আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি অপশন এ, পরিবহনাধীন জমা 2,000 টাকা, 20,000 টাকা আদায়। তো পরিবহনাধীন চেক টাকা যদি জমা হয়ে যায়, তাহলে এটা তো আমাদের আর আর্থিক ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো প্রভাব পড়বে না। আমি টাকা জমাও দিয়েছি ব্যাংকে, সেম পরিমাণ টাকা জমা হয়েও গেছে। যদি এখানে শুধু বলতো পরিবহনাধীন জমা 20,000, তাহলে এটা অ্যান্সার হতো, অর্থাৎ এখানে আমাদের প্রভাব পড়তো, কিন্তু যেহেতু আমরা 20,000 টাকা জমা দিয়েছি এবং আদায় হয়ে গেছে, সুতরাং এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না। একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খরিদ্দার ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয় এবং 13 তারিখে চেক গ্রহণ করা হয়, অর্থাৎ টাকা পেয়েছে। IFRS এর নীতি অনুযায়ী 1,000 টাকা অর্জিত হয়েছে। কবে অর্জিত হয়েছে, অর্থাৎ যখনই আমাদের আয় অর্জন অথবা ব্যয় সংগঠন হবে, সেটা নগদে হোক বা বাকিতে হোক, সেটাই আমাদের IFRS এর নীতি অনুযায়ী, বকেয়া নীতি অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। তো এই তারিখটা হচ্ছে 30 নভেম্বর। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে নগদান বই হিসাবে কি এন্ট্রি হবে। তাহলে ইস্যুকৃত চেক যদি অমর্যাদাকৃত হয়, আমরা মনে রাখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা দেবো আমরা দুইটা এন্ট্রির জন্য শুধুমাত্র, একটা হচ্ছে ডেবিট মেমোর ভুল আর একটা হচ্ছে ক্রেডিট মেমো। ডেবিট মেমো অথবা ক্রেডিট মেমোতে আমরা যদি ভুল করি তাহলে জাবেদা দেবো, এবং এই জাবেদা দিবে হচ্ছে আমানতকারী, এবং কার বইতে জাবেদা দিবে, আমানতকারীর বইতে জাবেদা দিবে। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত হলে নগদান বই হিসেবে কি এন্ট্রি হবে। আমরা বলে দিচ্ছি ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা হয় ডেবিট মেমো এবং ক্রেডিট মেমোতে যদি কোনো ভুল হয়, এবং এই জাবেদা দেবে আমানতকারীর বইতে। তাহলে ব্যাংক কর্তৃক অমর্যাদাকৃত চেক ডেবিট মেমো না, ক্রেডিট মেমো না,
এটা হচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি বা আউটস্ট্যান্ডিং চেক, সুতরাং এটার জন্য কোনো প্রকার জাবেদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিচের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা দেওয়া হয়? আমরা জানি সমন্বয় জাবেদা দেওয়া হয় হিসাবকাল নীতি অনুযায়ী। তো হিসাবকাল নীতি অনুযায়ী যেহেতু সমন্বয় জাবেদা দেওয়া হয় এবং অপশনে কোথাও হিসাবকাল নীতি দেওয়া নাই, এবং হিসাবকাল নীতির দুইটা ধারণা হচ্ছে ব্যয় স্বীকৃতি নীতি ও আয় স্বীকৃতি নীতি, সুতরাং এই দুইটার ভিতরে একটা অ্যান্সার হবে। সুতরাং এটার অ্যান্সার হবে 28 নম্বরের বকেয়া নীতি। ব্যয় স্বীকৃতি নীতির আরেকটা নাম হচ্ছে বকেয়া নীতি। নিচের কোনটি আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয়? আর্থিক বিবরণীর গুণগত বৈশিষ্ট্য নয় হচ্ছে ঐতিহাসিক ব্যয়, এটি একটি নীতি। মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান এই বছর মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে, এই প্রয়োগে হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল? তো এটা আমাদের হবে রক্ষণশীলতার নীতি। নেক্সটে আমরা ম্যানেজমেন্টের কোশ্চেনে চলে আসব। কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার পার্থক্য কত মাসের বেশি হবে না? এটা হবে 15 মাসের বেশি হবে না। সিটি ব্যাংকের মালিকানার ধরন কেমন? সিটি ব্যাংকের মালিকানার ধরন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। এবং এখানে একটু বলে রাখি, যদি কোনো ব্যাংক, বিমা বা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা বলা হয় সেইগুলো হবে পাবলিক লিমিটেড কোম্পানি। অন্য যদি অপরিচিত কোনো কোম্পানির নাম বলা হয় সেটা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটি? তো এটি হবে পরিমেল বন্ধ বা স্মারকলিপি। সুবিধা, বেতন, অর্থ বা লাভের অংশের বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের সুযোগ দেয়? এটি হবে নামমাত্র অংশীদার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। নিম্নের কোন জাতীয় শেয়ার শুধু কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট থেকে মূলধন সংগ্রহের জন্য প্রথমে বিলি করা হয়? অর্থাৎ কোম্পানির যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা পূর্বের শেয়ার হোল্ডার ছিল তাদের অধিকারের ভিত্তিতে যেই শেয়ারটা আমরা বন্টন করি এটাকে রাইট শেয়ার বা অধিকারযোগ্য শেয়ার বলা হয়। আরেকটা মনে রাখবো, লভ্যাংশের পরিবর্তে যে শেয়ার দেওয়া হয় তাকে বোনাস শেয়ার বলে। কোম্পানির অবসায়নে গেলে সবার শেষে দাবি পায় কারা? তো আমরা মনে রাখবো সবার প্রথমে দাবি পায় হচ্ছে ডিবেঞ্চার ফার্স্ট বা বন্ড হোল্ডার বা ঋণদাতা, তারপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার, তারপরে হচ্ছে সাধারণ শেয়ার, এটা সেকেন্ড, অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে থার্ড। এখানে অপশন যদি এই তিনটার ভিতর থাকতো তাহলে আমাদের অ্যান্সার হতো সাধারণ শেয়ার হোল্ডার, কিন্তু এখানে আরও একটা আছে বিলম্বিত শেয়ার বা প্রবর্তক যারা আছে তারা একেবারে সবার শেষে লাস্ট অংশগ্রহণ করে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে বিলম্বিত শেয়ার। অব্যাংকিং একটা ট্রিক্স, তো সাধারণ ব্যাংকিং না দিয়ে বা সাধারণ ব্যাংক অংশীদারি ব্যবসায় দিলে সহজে বুঝে ফেলা, এই জন্য অব্যাংকিং দিছে। তো অব্যাংকিং যা সাধারণত তাই, তো সেক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারের সংখ্যা হচ্ছে 20 জন। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলীর বিকল্প কি? টেবিল এ। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধন হয়? সবার শেষে 44 ধারা আদালত। কোম্পানি আইনের 1994 সালের 90 ধারা অনুযায়ী প্রত্যেক পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকতে হয়? 3 জন। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ীকে কত ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। বাজার ও শহর উৎপত্তি হয় ব্যবসায়ের কোন যুগে? মধ্যযুগে। নাবালক অংশীদার সাবালকত্ব প্রাপ্তির কতদিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে পারে? এটি হবে 180 দিন। সুনাম ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? সুনাম ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান। তো এতটুকু মূলত আমাদের আজকের যে সেশনটা ছিল ইংলিশ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের সামনের পরীক্ষা উপলক্ষে মডেল টেস্ট, এবং মডেল টেস্টে আশা করি সকলে গ্রামার, ভোকাবুলারি, প্রিপোজিশন বা ইডম ফ্রেজ যেগুলো ছিল এবং অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন থিওরি থেকে কোশ্চেন আসছে, নীতিমালা থেকে, আশা করি সকলে বুঝতে পেরেছে এবং সকলের এই প্রিপারেশনগুলো যদি ভালোভাবে থাকে আশা করি সকলে অ্যাডমিশনে ভালো করবে। তো সকলের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।